ছাত্রছাত্রীরা, আজ আমরা এই ভার্চুয়াল ক্লাস অর্থাৎ অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নিতে বাধ্য হচ্ছি করোনার মতো এক ভয়াবহ পরিস্থিতিতে। দেখো, করোনার জন্য আমাদের স্কুল বন্ধ থাকলেও এটা ভাবার কোনো কারণ নেই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরকার মতো স্থগিত করে দেওয়া হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিন্তু তার রেগুলার কোর্সে হবে, হয়তো সময়টা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে, মানে তোমরা যে বছর উচ্চ মাধ্যমিক দেবে সেই বছরকার কথা বলছি। তাই আমাদের কিন্তু স্কুল বন্ধ থাকলেও আমাদের সিলেবাসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা ঠিক করেছি যে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের যে পড়া, বিষয়ভিত্তিক যে পড়া, সেগুলো আমরা তোমাদের নিয়মিতভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং আমরা সেই পড়াগুলো তোমাদেরকে দেব, তোমরা বাড়িতে করবে। আজকে যে ভিডিওটি তোমরা দেখতে চলেছ, সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি আজ একটি পোয়েম পড়াবো। সেই পোয়েমটি তোমাদেরকে ডিটেলে ডিসকাশন করব। সেই ডিসকাশনের পর তোমরা পোয়েমটি ভালো করে বাড়িতে পড়বে। যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, একটু আননোন মনে হবে, সেই ওয়ার্ডগুলোকে তোমরা আন্ডারলাইন করে রাখবে। আমরা পরের যখন আমরা আবার ভিডিও পাঠাবো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ওয়ার্ডের মানেগুলো আমরা ডিসকাস করব। এই পোয়েম রিলেটেড যা কিছু নোটস, রেফারেন্স আমি সমস্তই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আপলোড করে দেব। তোমরা সেগুলো রেডি করে রাখবে যাতে করে স্কুল খোলার পর আমরা আপ টু ডেট থাকতে পারি। এখন আমরা পড়াশোনার ব্যাপারে আসি। আজকে যে পোয়েমটি আমরা পড়ব সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি, রিটেন বাই জিএফ প্যাটেল। জিএফ প্যাটেল ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট। উনি একজন বিখ্যাত ভারতীয় লেখক ছিলেন। তো এই অন কিলিং এ ট্রি, এই কবিতাটির মূল বক্তব্যটা হলো মানুষের সঙ্গে উদ্ভিদের সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। এই ধরনেরই একটি কবিতা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, হয়তো অনেকের মনে আছে, অনেকে মনে করতে পারছো না। সেই কবিতাটি হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই মাই ওন ট্রু ফ্যামিলি এবং অন কিলিং এ ট্রি, এই দুটি কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু প্রায় সমান। এখানে মানুষের সঙ্গে উদ্ভিদ বা প্রকৃতির বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্কটি কবি তুলে ধরেছেন পাঠকদের কাছে। এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা অবশ্যই খুব মধুর নয়। এই সম্পর্কের মধ্যে প্রচুর বেদনা লুকিয়ে আছে। এই সম্পর্কের মধ্যে প্রচুর হিংসা লুকিয়ে আছে। এই সম্পর্কের মধ্যে প্রকৃতির প্রতি মানুষের একটি অধৈর্য লুকিয়ে আছে। দেখো, টাইটেলটি পড়েই তোমরা বুঝতে পারছো যে এই গল্পটি, এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে ডিফরেস্টেশন, মানে বৃক্ষচ্ছেদন। এখানে কবি ব্যঙ্গ মাধ্যমে অর্থাৎ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মানুষকে বলতে চেয়েছেন, সমগ্র মানব সমাজকে বলতে চেয়েছেন যে বৃক্ষচ্ছেদনটা আমাদের জীবনের কাছে, আমাদের প্রকৃতির কাছে কতটা হার্মফুল, কতটা হানিকারক। এবং সেটা বলতে গিয়ে তিনি অনেক উপমা এখানে দিয়েছেন, যেটা কবিতার মধ্যে আমরা পাই। একটা কবিতা এবং একটা গল্প, একটা প্রোজ এবং একটা পোয়েম, এই দুটোর মধ্যে পার্থক্য কী? দেখো, প্রোজ, এই প্রোজের ওয়ান লেয়ার মিনিং থাকে, অর্থাৎ সারফেস লেভেল মিনিং। একটা প্রোজের ইনার মিনিং খুব কম থাকে, হয়তো কোনো একটা ফ্রেজ, কোনো একটা ইডিয়ামস, তার ইনার মিনিং থাকতে পারে। কিন্তু একটা পোয়েম হচ্ছে যে কোনো কবির কাছে একটা দরজা, যে কোনো পাঠকের কাছে একটা দরজা। সেই দরজাটা কি? অন্য একটা জগতের দরজা। এখানে ওই কবিতাটা পড়ে তার আক্ষরিক অর্থ অনুধাবন করে কবিতাটা মানে অনেক সময় বোঝা যায় না। সেই কবিতার টু লেয়ার মিনিং থাকে, একটা সারফেস লেভেল মিনিং, যেটাকে আমরা ডিকশনারি মিনিং বলি, আর একটা হচ্ছে ইনার মিনিং, অন্তর্নিহিত অর্থ। অর্থাৎ যে কোনো কবিতাই অ্যালিগরিক্যাল হয়, রূপক অর্থে ব্যবহার হয়। অর্থাৎ কবি কবিতার মাধ্যমে অন্য আরেকটি মেসেজ পাঠকদের কাছে দিতে চেয়েছেন। আমরা কবিতাটা পড়ে যেটা বুঝলাম, তার থেকেও গভীরতর কিছু অর্থ লুকিয়ে আছে ওই লাইন্সগুলোর মধ্যে। এই কবিতার মধ্যেও কবি আইরনিক্যালি, অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে মানুষকে বোঝাতে চেয়েছেন
how cruel he is to nature, to trees, to all other weaker section of earth, and what is the consequence of his cruelty. অর্থাৎ মানুষ প্রকৃতিতে দুর্বল যে সমস্ত প্রাণী, গাছ ইত্যাদির প্রতি কতটা নিষ্ঠুর, এবং মানুষের এই নিষ্ঠুরতার পরিমাণটা কি হতে পারে। এই কবিতার মাধ্যমে আমরা একটি ব্যঙ্গাত্মক টোন, ব্যঙ্গাত্মক একটা সুর খুঁজে পাই। এবার এই ব্যঙ্গটার অবতারণা করার অর্থটা কোথায়? দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ব্যাড হ্যাবিটস আছে, কোনো মানুষই পারফেক্ট নয়। এবার আমাদের ব্যাড হ্যাবিটসগুলো আমরা প্রায়ই প্রকাশ্যে আনি। দেখবে আমাদের ব্যাড হ্যাবিটসগুলো নিয়ে আমাদের বন্ধুবান্ধবরা হাসি ঠাট্টা করে থাকে। এই বন্ধুবান্ধবরা যে ব্যাড হ্যাবিটস নিয়ে হাসি ঠাট্টা করে তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে অবশ্যই তারা মজা পায়, বিনোদন পায়, অর্থাৎ আমি কাউকে হাসাতে পারি, সেটাও একটা ক্রেডিট। আরেকটি দিক হচ্ছে এই ব্যঙ্গের মাধ্যমে বন্ধুবান্ধবরা তোমার এই ব্যাড হ্যাবিটটাকে শোধরানোর চেষ্টা করে। দেখো, ক্লাসে হয়তো কোনো একটি ছাত্র বা ছাত্রী সে পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। সে ক্লাসের মধ্যে এসে সে নিজের খাতা বের করে আঁকিবুকি কাটে, পাশের জনকে হয়তো বিরক্ত করে, স্যারদের বিরক্ত করে ক্লাস চলাকালীন। এবার ওই মাস্টারমশাই বা ম্যাডামরা যদি ওই ছাত্র বা ছাত্রীকে প্রতিদিনই বকাঝকা করেন, প্রায় দিন ক্লাস থেকে বার করে দেন, তাহলে কিন্তু কোনো উদ্দেশ্যই সাধিত হয় না। আমরা তখন কি করি? আমরা তখন ওই ছাত্র বা ছাত্রীকে প্রশংসা করতে শুরু করি। অবশ্যই সেটা মিথ্যা প্রশংসা। কিভাবে? যে ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। সে কিন্তু ভালোভাবেই জানে যে সে কোনোভাবেই স্কুলের সবথেকে ভালো ছাত্র বা ছাত্রী নয়, কিন্তু আমরা তাকে বারবার এটা বলার চেষ্টা করি, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। অর্থাৎ তাকে এইটা বোধটা আমাদের দিতে হয় এই বোধটা, যে তুমি ক্লাসের মধ্যে যে আচরণটা করছো সেটা মোটেও একটি ছাত্র বা ছাত্রী সুলভ আচরণ নয়। তাই তোমাকে ব্যঙ্গাত্মকভাবে কথাটি বলতে হলো, যাতে করে পুরো ক্লাসের সামনে তোমার কোনো মান অপমান বোধ থাকলে, তুমি আত্মসম্মান বোধ থাকলে তোমার পুরো ক্লাসের সামনে কথাটি খারাপ লাগবে, এবং তুমি আগামী দিনে ওই মাস্টারমশাই বা ওই শিক্ষিকাকে আর ওই কথাটি বলতে বাধ্য করবে না। অর্থাৎ সে আস্তে আস্তে নিজেকে শুধরে নেবে। এইটাই হচ্ছে ওই ব্যঙ্গ করার মেসেজ, টু রেকটিফাই ইয়োর সেলফ। ঠিক আছে? এই কবিতা অনেকগুলো জনরা আছে, যেমন কবিতার অনেকগুলো জনরা আছে, যেমন আয়রনি, স্যাটায়ার, এগুলো সবই হচ্ছে মেন পারপাস হচ্ছে রাদার টু রেকটিফাই দ্য ব্যাড থিংস ইন ইট। এই অন কিলিং এ ট্রিটাও একটা ব্যঙ্গাত্মক কবিতা, একটা আয়রনিক্যাল পোয়েম, যেখানে কবি ব্যঙ্গের মাধ্যমে মানুষের যে ক্রুয়েলটিটা টুয়ার্ডস ট্রিজ সেটা তুলে ধরেছেন, এবং কবি চাইছেন যে মানুষ যাতে সেই ব্যঙ্গটার আসল মানেটা, আসল অর্থটা অনুধাবন করতে পারে, এবং সে ভবিষ্যতে গাছের উপর যে অত্যাচার চালিয়ে যাচ্ছে সেটা বন্ধ করে। কবিতাটা পড়ে মনে হবে প্রাথমিকভাবে যে কবি হয়তো গাছ হত্যাকে, গাছ নিধনকে সমর্থন করছেন। কবি বারবার বলে দিচ্ছেন যে কাটিং অফ এ ট্রি ইজ এ সেরিমোনিয়াল টাস্ক, একটা আনুষ্ঠানিক কাজ। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে আমাদের কোনো কাজ থাকুক বা না থাকুক আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি। আমার নিজের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে, অন্যের বাড়িতে অনুষ্ঠানে আমি ব্যস্ত হই না, ভোজ খেতে যাই শুধু, কিন্তু আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমার কোনো কাজ থাকুক বা না থাকুক সকাল থেকেই ব্যস্ততা লক্ষ্য করা যায় সবার মধ্যে। এখানেও কবি গাছ কাটাকে একটা আনুষ্ঠানিক কাজের সঙ্গে তুলনা করেছেন, যেখানে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ছে, এবং গাছ কাটা যে অতি সহজ একটি কাজ নয়, এটা একটা হারকুলিয়ান টাস্ক, অর্থাৎ এটা খুব কঠিন একটি কাজ, সেটি কবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা, এটা কিন্তু
শর্ট কোয়েশ্চেন এসএ কিউ, তোমাদের যেটা দেখবে এই 11 পর্যন্ত তোমরা একই কোয়েশ্চেন পেপারে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনও পেয়েছো, তোমরা এমসিকিউও পেয়েছো, এসএ কিউও পেয়েছো। উচ্চ মাধ্যমিকে সেটা পাবে না। উচ্চ মাধ্যমিকে তোমাদের পার্ট এ পার্ট বি বলে দুটো ভাগ থাকবে। সেখানে তোমাদের একটি পার্টে এসএ কিউ এবং এমসিকিউ কোয়েশ্চেন আনসার করতে হবে, যেটা প্রশ্নপত্রের মধ্যে উত্তর করতে হবে, যেটা মেন খাতার সঙ্গে জুড়ে দিতে হবে। আর একটি পার্ট থাকবে যেখানে তোমরা বড় প্রশ্ন, রাইটিং, গ্রামার, আনসিন ইত্যাদি করবে। তো এই এসএ কিউতে এবছর এই প্রশ্নটি এসেছিল যে কবিতাটি কোন পদ্ধতিতে লেখা। এই কবিতাটি অবশ্যই ফ্রি ভার্সে লেখা। ফ্রি ভার্স ব্যাপারটা কি? ফ্রি ভার্স হচ্ছে যে কবিতার মধ্যে কোনো ছন্দ থাকে না, অর্থাৎ কোনো রাইমিং ওয়ার্ডস তুমি এই কবিতার মধ্যে পাবে না। একটা কবিতা আর গদ্যের মধ্যে এটাও একটা ডিফারেন্স আমরা খুঁজে পাই। একটা গদ্যের মধ্যে কোনো রাইমিং ওয়ার্ড, কোনো ছন্দ মিলিয়ে শব্দ আমরা পাই না। গল্প আকারে কোনো গদ্য লেখা থাকে, কোনো প্রোজ লেখা থাকে। কিন্তু কবিতার মধ্যে আমরা দেখবে প্রতিটি অল্টারনেট লাইনে, অর্থাৎ ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইন, সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইন, আমরা রাইমিং ওয়ার্ডস পাই। কবিতা সবসময় একটা রিদমে চলে, একটা ছন্দে চলে। কবিতা পড়তেও দেখবে ভালো লাগে। কিন্তু এই কবিতাটি সেরকম গতানুগতিক কবিতার মতো নয়। এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা। এই কবিতার মধ্যে কোনো ছন্দ নেই। এখন এই কবিতাটি ফ্রি ভার্সে কেন লিখলেন কবি? একটা কথা আমি তোমাদের ক্লাসে অনেক সময় বলেছি, বা অনেক মাস্টারমশাইয়ের কাছেও শুনে থাকবে, যে লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার লাইফ। সাহিত্য হচ্ছে আমাদের জীবনেরই একটি প্রতিফলন। আমাদের জীবনে যা যা ঘটে সেগুলোই সাহিত্যে আমরা ফুটিয়ে তুলি। আমাদের গল্পের মাধ্যমে, আমাদের প্রবন্ধের মাধ্যমে, আমাদের কবিতার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি। এখন এই কবিতার মূল বিষয়বস্তুটা কিন্তু কোনো ছন্দ মিলিয়ে নয়, ছন্দ পতন বলতে পারো আমাদের জীবনের। আমরা গাছ, আমরা প্রকৃতি যে আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা তাকে ধ্বংস করছি। তাহলে এটা এই কবিতাটা কিন্তু কোনো হ্যাপি মুডে নয়। হ্যাপি মুডে নয় বলেই কবি এই কবিতাটি রাইমিং ওয়ার্ডসে লেখেননি। এটা ইন্টেনশনাল। তিনি এটা ফ্রি ভার্সে লিখেছেন, যাতে করে রাইমিং ওয়ার্ডসে যদি এই কবিতাটি লেখা হতো তাহলে পাঠক মনে কবিতাটি সেই প্রভাব ফেলতে পারত না, যে প্রভাবটা ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্সে লেখার ফলে পড়েছে। অর্থাৎ এই কবিতার মধ্যে কোনো ছন্দ নেই, যেহেতু আমাদের জীবনের ছন্দটা পতন হয়েছে গাছ কাটার ফলে। তার ফল আমরা এখন হাতে নাতে টের পাচ্ছি। যাই হোক, তো আমরা কবিতাটা এবার শুরু করি। দেখো, প্রথম লাইনেই বলা হয়েছে যে কাটিং অফ এ ট্রি or killing of a tree is a Herculean task. দেখো, এখানে কিলিং কথাটা খুব ইন্টেনশনালি ব্যবহার করা হয়েছে। কিলিং মানে হচ্ছে হত্যা করা। হত্যা সাধারণত আমরা কোন অর্থে ব্যবহার করি? কোনো মানুষ বা কোনো প্রাণীকে যখন আমরা মানে মৃত্যু পথে ঠেলে দিই, সেটাকে আমরা হত্যা বলি। কিন্তু কোনো গাছকে আমরা হত্যা করা এটা কিন্তু বলি না, গাছকে আমরা কাটিং বলি। কিন্তু এখানে গাছকে হত্যা করার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ এখানে গাছকে পার্সনিফাই করা হয়েছে। গাছকে একটি ব্যক্তি বিশেষের সঙ্গে, একটি প্রাণী বিশেষের সঙ্গে তুলনা করা হয়েছে। অবশ্যই গাছেরও প্রাণ আছে, গাছ জড়বস্তু নয়, কিন্তু গাছকে আমরা সেভাবে প্রাণীর সঙ্গে কিন্তু এক লাইনে আমরা বসাই না। আমরা গাছকে আমরা হত্যা করা, গাছকে আঘাত করা, এগুলো আমরা ভাবি না কোনো দিনও। কিন্তু এখানে কবি খুব ইন্টেনশনালি গাছকে পার্সনিফাই করেছেন। কিসের জন্য? টু ইন্টেন্সিফাই হিজ পারপাস অফ রাইটিং দিস পোয়েট্রি। তার এই নির্দিষ্ট কবিতাটা লেখার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আরও ঘনীভূত করার জন্য, আরও গম্ভীর করার জন্য। একটা মানুষ হত্যা করা আর একটা গাছ হত্যা করা, দুজনেরই প্রাণ আছে, কিন্তু দুটো সমান জিনিস নয় আমাদের চোখে। একটা মানুষকে মার্ডার করা বা কিল করা, সেটা যে ইফেক্ট আমাদের জীবনে পড়ে, একটা গাছকে যখন কেটে ফেলা হয়, সেই ইফেক্ট আমাদের মধ্যে পড়ে না। আমরা বারবার বিভিন্ন ধরনের কথা বলি যে একটা গাছ কাটলে 4টে গাছ লাগানো উচিত, কিন্তু আমরা মোটেও সেটা আমাদের জীবনে করি না। অর্থাৎ আমরা গাছ হত্যা, এই ব্যাপারটা আমাদের মাথায় আসে না। ঠিক আছে, আমরা নিজেদের স্বার্থে গাছকে বৃক্ষচ্ছেদন, অর্থাৎ গাছকে কেটে ফেলি। তো তাই এখানে কিলিং কথাটা খুব ইন্টেনশনালি পাঠক মনে প্রভাব ফেলার জন্য কবি ব্যবহার করেছেন, গাছকে পার্সনিফাই করেছেন।
দেখো বইটা আমার ভিডিওটা শুনতে শুনতে বইটাও যদি লক্ষ্য রাখো তাহলে আমার মনে হয় ভালো হবে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, বলছে একটি গাছকে হত্যা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। একটু আগেই বললাম এখানে কিলিং অফ এ ট্রি ইজ এ হারকিউলিয়ান টাস্ক, ইজ এ সেরিমোনিয়াল টাস্ক টু দ্য পোয়েট। ইট ইজ নট ইজি টু কিল এ ট্রি টু দ্য পোয়েট। একটা গাছকে হত্যা করা কবির কাছে খুব সহজ কাজ নয়। একটা গাছকে হত্যা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। নাইফ মানে আমরা জানি ছুরি, জ্যাব অফ দ্য নাইফ মানে ছুরিকাঘাত, ছুরি দিয়ে আঘাত করা। অবশ্যই ছুরি দিয়ে কোনোদিনও গাছ কাটা যায় না, এটা তোমরা সবাই জানো। কিন্তু এখানে ছুরি এই অস্ত্রটি ব্যবহার হয়েছে কুঠার অর্থে। আমরা কুঠার দিয়ে গাছ কাটি, কিন্তু এখানে কবি ছুরি কথাটি ব্যবহার করেছেন। কেন? একটু আগেই বললাম, গাছকে এখানে পার্সনিফাই করা হয়েছে, গাছকে এখানে ব্যক্তিবিশেষের সঙ্গে তুলনা করা হয়েছে। একজন ব্যক্তিকে হত্যা করা হয় ছুরিকাঘাত করে, তাই গাছকেও এখানে ছুরিকাঘাতের কথা বলা হয়েছে, যদিও এটা কুঠার আঘাত, অর্থাৎ ছুরিটা কুঠার এই সিম্বল, এই প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। বলছে শুধুমাত্র একটি সহজ সরল কুঠারাঘাত গাছকে হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কনজিউম মানে ধারণ করা, অর্থাৎ গাছটি খুব ধীরে ধীরে বড় হয়ে উঠেছে পৃথিবী থেকে তার রসদ সংগ্রহ করে, অর্থাৎ পৃথিবী থেকে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান ধারণ করে। রাইজিং আউট অফ ইট, এখানে পৃথিবী বলতে দুটো অর্থে ব্যবহার হয়েছে আর্থটা, একটা হচ্ছে অবশ্যই পৃথিবী, একটা হচ্ছে মাটি। মাটিকেও আমরা আর্থ বলি। তো মাটি থেকে রাইজিং আউট অফ ইট গাছটি বৃদ্ধি পেয়েছে, বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট। ক্রাস্ট মানে পৃথিবীর উপরিতলের যে শক্ত অংশ, অর্থাৎ যার উপর আমরা হেঁটে চলে বেড়াই, যার উপর আমরা বাড়িঘর তৈরি করে সভ্য সমাজ তৈরি করে রয়েছি, সেটাকেই ক্রাস্ট বলে। তোমরা পাউরুটি দেখেছো, পাউরুটির একেবারে শেষ অংশটা দেখবে কালো শক্ত একটি অংশ, যেটা আমরা খাই না বা খেতে পারি না রেদার, সেই অংশটাকে বলা হয় ক্রাস্ট। এখানে পৃথিবীর উপরিতলের যে শক্ত অংশ সেটাকে ক্রাস্ট বলা হচ্ছে। এই পৃথিবীর উপরিতলের শক্ত অংশ থেকেই গাছ তার ফিডিং আপন, অর্থাৎ গাছ তার খাদ্য সংগ্রহ করেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। বছরের পর বছর ধরে গাছটি সূর্যালোক, বায়ু এবং জল সংগ্রহ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট স্প্রাউটিং লিভস। দেখো এখানে একটি মেটাফোর ইউজ করা হয়েছে, লেপ্রাস। মেটাফোর মানে হচ্ছে ইনডিরেক্ট কম্প্যারিজন। লেপ্রাস কথাটি লেপ্রসি পেশেন্টের সঙ্গে যুক্ত। লেপ্রসি মানে হচ্ছে কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ আমরা কোনগুলোকে বলি? এটা একটা স্কিন ডিজিজ। আমাদের চামড়াটা রুক্ষ হয়ে যায়, আমাদের চামড়ার মধ্যে, আমাদের ত্বকের মধ্যে যে নরম ভাবটা সেটা আর থাকে না, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, চামড়াগুলো শরীর থেকে খসে পড়ে যায়। সেই ধরনের রোগকে আমরা কুষ্ঠরোগ বা লেপ্রসি বলে থাকি। সেই কুষ্ঠরোগীর চামড়া, ত্বক সবসময় খসখসে ত্বক হয়, ঠিক আছে? এখানে গাছের ত্বক, হাইট মানে চামড়া, গাছের ত্বক দেখবে, গাছের যে বার্ক, গাছের ছাল যেটাকে বলি, গাছের আমরা চামড়া বলি না কোনোদিনও, গাছের ছাল অর্থে বার্ক অর্থে ব্যবহার করি। গাছের ছাল সবসময় দেখবে অমসৃণ, রুক্ষ। এখানে গাছের ছালকে লেপ্রাস হাইট, একটি কুষ্ঠরোগীর চামড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ গাছ তার রুক্ষ যে ত্বক, সেই ত্বক থেকে বছরের পর বছর ধরে সূর্যালোক, বায়ু এবং মাটি থেকে তার জল সংগ্রহ করে স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং মানে গ্রোয়িং, অর্থাৎ বৃদ্ধি করে, জন্মায়। কি জন্মায়? নতুন পাতা জন্মায় গাছের ওই রুক্ষ ত্বকে, ঠিক আছে? অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জাটাতে আমরা গাছের বেড়ে ওঠার একটি চিত্র পেলাম। প্রথমেই কবি এই কথাটি বলে শুরু করেছেন যে একটি গাছ কাটা খুব সহজ কাজ নয়। কেন সহজ কাজ নয়? গাছটি বেড়ে উঠেছে বছরের পর বছর ধরে, গাছটি বেড়ে উঠেছে প্রচুর সংগ্রাম করে, অনেক কিছু প্রতিবন্ধকতাকে জয় করে। সেই গাছকে কি আমরা একটা ছুরিকাঘাত, একটা কুঠারাঘাতে মেরে ফেলতে পারি? কবি এই মেসেজটাই দিতে চেয়েছেন। কবি বলতে চেয়েছেন যে আমরা যাকে হত্যা করছি, আমরা যার ছেদন করছি, সেই বৃক্ষটি, সেই উদ্ভিদটি কিন্তু একদিনে বেড়ে ওঠেনি। সেটা দীর্ঘদিন ধরে
আমাদের এই ধরিত্রী থেকে, যে ধরিত্রীতে আমরাও বড় হয়েছি, সেই ধরিত্রী থেকে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ করেছে। খাদ্য উপাদান সংগ্রহ করার পর সে ধীরে ধীরে বেড়ে উঠেছে। তার এই বেড়ে ওঠার জীবন সংগ্রামটা এতটাই কঠিন যে তাকে একটা ছুরিকাঘাতে শেষ করে দেওয়া যাবে না। অর্থাৎ কবি বলছেন পাঠককুলকে, মানুষকে, সমগ্র মানব জাতিকে, যে তোমরা গাছ হত্যাকে, বৃক্ষচ্ছেদনকে এত সহজ কাজ ভাববে না। বৃক্ষচ্ছেদন হচ্ছে একটি হারকিউলিয়ান টাস্ক, অর্থাৎ একটি কঠিন থেকে কঠিনতর একটি কাজ, যে কাজটি করতে গেলে মানুষকে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে যেতে হবে। নেক্সট স্ট্যাঞ্জাটাই এসো। দেখো, এই স্ট্যাঞ্জাটার প্রথম লাইনটা পড়েই মনে হচ্ছে যে কবি হয়তো গাছ কাটতে বলছেন। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে জোরে আঘাত করা, আর চপ মানে টুকরো টুকরো করে কাটা। বলছে না, ওই কুঠারাঘাত দিয়ে হবে না, একটা সরল কুঠারাঘাত দিয়ে গাছ কাটা যাবে না, এটাকে জোরে কোপাও, কুপিয়ে কুপিয়ে হত্যা করো, অ্যান্ড চপ, এবং কোপানোর পর টুকরো টুকরো করে কেটে ফেলো গাছটাকে। বাট দিস এলোন ওন্ট ডু ইট। কিন্তু শুধুমাত্র ওই গাছের ওই কাণ্ডটাকে কুপিয়ে বা টুকরো টুকরো করে কেটেও গাছকে পুরোপুরি হত্যা করতে পারবে না। গাছের যে জীবন সেটা এতটাই কঠিন যে সহজে গাছের জীবনটা আমরা নিতে পারবো না। নট সো মাচ পেন উইল ডু ইট। অর্থাৎ গাছকে যে তুমি এত যন্ত্রণা দেবে, সেই যন্ত্রণাটাও গাছকে কিন্তু পুরোপুরি হত্যা করতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দেখো, এখানেও গাছকে পার্সনিফাই করা হয়েছে। ব্লিডিং মানে রক্তাক্ত। রক্ত কাদের ঝরে? রক্ত কাদের ঝরে? রক্ত ঝরে মানুষের, কোনো প্রাণীর। রক্ত, গাছের রক্ত ঝরে, এটা আমরা কোনোদিনও ভাবিনি বা দেখিও নি। এখানে গাছকে যেহেতু পার্সনিফাই করা হয়েছে, একটি ব্যক্তি বিশেষের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই কবি বলছেন যে একটি ব্যক্তিকে ছুরিকাঘাত করলে যেমন ব্যক্তির শরীর থেকে, একটি মানুষের শরীর থেকে রক্তক্ষরণ হয়, গাছকেও যদি আমরা কুঠারাঘাত করি, গাছকে কুপিয়ে হত্যা করি, গাছকে টুকরো টুকরো করে কাটি, তাহলে তার বার্ক, তার গাছের যে ছাল, সেই ছাল থেকে রক্তক্ষরণ হবে। কিন্তু গাছ এতে পুরোপুরিভাবে গাছকে হত্যা করা যাবে না। তার ওই রক্তাক্ত যে ছাল, রক্তাক্ত যে দেহ, সে আবার সেরে উঠবে। হিল মানে সেরে ওঠা, শুশ্রূষা হয়ে ওঠা, তো সে আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। এবং গাছকে যখন আমরা কাণ্ডটা কাটবো, তখন আমরা পুরোপুরি মাটি বরাবর কাটি না, মাটি থেকে একটু উঠে, মাটি থেকে একটুখানি ওপরে উঠে আমরা কাণ্ডটা কাটি। যেমন ধান গাছ কাটা হয়, দেখবে ধানের মুড়োগুলো কি অ্যাকচুয়ালি, ধানের মুড়োগুলো ধানের কাণ্ড, কাণ্ডের শেষ অংশটা। ধানকে যখন কাটা হয় একেবারে মাটি বরাবর আমরা কোনোদিনও কাটি না ধান, একটুখানি ছেড়ে কাটি, ওটাই ধানের মুড়ো। তো সেরকমভাবে মাটির যে সব থেকে কাছের অংশে, গাছের শেষ অংশটুকু পড়ে থাকবে, সেখান থেকে আবার লতানো, কার্লড মানে অ্যাকচুয়ালি কোঁকড়ানো, এখানে লতানো অর্থে ব্যবহার হয়েছে, লতানো সবুজ ছোট ছোট ডাল গজিয়ে উঠবে। টুইগস মানে স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের ছোট ছোট ডাল, লতানো ডাল গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস। মিনিয়েচার মানে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বড় ডালপালার সংক্ষিপ্ত রূপ। ছোট ছোট ডাল, ওই মাটির যে অংশটাতে গাছের কাণ্ডের শেষ অংশটুকু পড়ে থাকবে, সেখান থেকে আবার জল, বায়ু, সূর্যালোকের সাহায্যে আবার নতুন গাছ জন্মাবে ওই একই গাছের কাণ্ড থেকে। হুইচ ইফ আনচেকড, দেখো কি ব্যঙ্গ করা হয়েছে এখানে। ব্যঙ্গের মানে ইয়েটা দেখো, এক্সটেন্টটা দেখো, ব্যঙ্গের পরিমাণটা দেখো। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। বলছে যে কাণ্ড, লতানো কাণ্ডগুলো, লতানো ডালপালাগুলো আবার গজিয়ে উঠবে, সেটা যদি তুমি নিয়ন্ত্রণ না করো, মানে তখনই কেটে না ফেলো, ওটা আবার একটা মহীরুহ বৃক্ষে পরিণত হবে। অর্থাৎ এখানে কবি ব্যঙ্গটা, আয়রনিটা কতটা পরিমাণে নিয়ে যেতে পেরেছেন দেখো। অর্থাৎ তিনি বলছেন যে শিশু অবস্থাতেই কেটে ফেলো, শিশু অবস্থাতেই মানুষটাকে মেরে ফেলো, কারণ সেই শিশুটা যখন আবার বড় মানুষে পরিণত হবে, তখন তাকে মারতে আবার কষ্ট হবে, সে হয়তো তোমাকে আবার আঘাত করতে পারে। তাই ওই মানুষটি যখন শিশু অবস্থায় রয়েছে, শিশুটাকেই হত্যা করে ফেলো, যাতে করে তোমার ভবিষ্যতে আর তোমাকে চিন্তা করতে না হয়। ঠিক সেরকম গাছটা যখন লতানো ডালপালাগুলো গজাচ্ছে,
তখনই তাকে নিয়ন্ত্রণ করে ফেলো, তখনই তাকে মেরে ফেলো। যদি তুমি নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে কবি একটা ভবিষ্যৎবাণী সতর্কবার্তা দিয়েছেন, গাছটি আবার তার আগের সাইজে মহীরুহ বৃক্ষে পরিণত হবে। নো, বলছে না, দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছের প্রাণ কোথায়? আমাদের প্রাণ যেমন আমাদের হৃৎপিণ্ড, হার্ট, ব্রেন, সেরকম গাছের প্রাণ কোথায়? গাছের প্রাণ হচ্ছে তার শিকড়, তার মূল অংশে, রুট। বলছে গাছটাকে কি করতে হবে? মূল সমেত উপড়ে ফেলতে হবে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূল সমেত গাছটাকে উপড়ে ফেলতে হবে। কোথা থেকে উপড়ে ফেলতে হবে? আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কার, অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর। দেখবে, শুনেছ জাহাজে নোঙর ফেলে। অ্যাঙ্কার হচ্ছে এক ধরনের লোহার, এক ধরনের একটি বিশেষ আকৃতির একটি বস্তু, যে বস্তুটি বিশাল ওজনের হয়। তার মধ্যে কোনো জাহাজকে শিকল দিয়ে বেঁধে রেখে ওই লোহার ওই অংশটাকে জলে ফেলে দেওয়া হয়। ওটা যেহেতু ভারী বস্তু, ওটা এক জায়গায় থাকে, জলে ভেসে যেতে পারে না। এবং ওর সঙ্গে যেহেতু জাহাজ বা যে কোনো স্টিমার জাতীয় বা নৌকাকে বেঁধে রাখা হয়, ঢেউ যখন জোয়ার আসে, জোয়ারের ঢেউ ওই জাহাজ বা নৌকা বা স্টিমারটাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। অর্থাৎ ওই অ্যাঙ্কারটার কাজ হচ্ছে, ওই নোঙরটার কাজ হচ্ছে জাহাজকে বেঁধে রাখা। সেরকম পৃথিবী গাছকে ধারণ করে রাখে সারা জীবন ধরে। সে ধরিত্রী, যাকে ওই জন্য পৃথিবীকে আমরা ধরিত্রী বলি। তো বলছে সে ধরিত্রী থেকে শিকড় সমেত গাছকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড। কীভাবে উপড়াবে? এটাকে প্রথমে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, টানতে হবে। স্ন্যাপড আউট, ছিঁড়ে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা মূল সমেত পুরো অংশটাকে বের করতে হবে। কিছুদিন আগে, কিছু মাস আগে তোমরা দেখেছো, আমাদের মোর সুপার মার্কেট বলে একটি সুপার মার্কেট খুলেছে বোলপুরে, মধুরিমা মিষ্টির দোকানের ঠিক অপোজিটে। তো সেখানে একটি পুরনো গাছ ছিল, বট গাছ। সেই গাছটি আমরা ওয়ান ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে দেখলাম, আগের দিনের ঝড়ে গাছটি মূল সমেত উপড়ে পড়েছে। অনেক দিন পড়েছিল, রাস্তাটা ব্লক হয়েছিল কিছুদিন, তারপর গাছের ডালপালাগুলো কেটে তার পাশ দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল। আমরা বেরোচ্ছিলাম, তো ওখানে দেখবে যে গাছটি মূল সমেত উপড়ে পড়েছিল। এবং মূল সমেত উপড়ে পড়ার ফলে ওই মাটির মধ্যে একটা বিশাল গহ্বরের সৃষ্টি হয়েছিল। ওই গহ্বরটা অ্যাকচুয়ালি কী? ওই গহ্বরটা কি কেউ মাটি খুঁড়ে রেখেছিল? তা নয়। ওই মাটির ওই অংশটা জুড়ে ওই বট গাছটার বিশাল যে মূল অংশটি, সেটি এতদিন ছিল। যখনই মূল অংশটি বাইরে চলে এলো, মাটির ওই অংশটি ফাঁকা হয়ে গেল, তাই ওখানে গর্তের সৃষ্টি হলো। এটাই হচ্ছে সেই গহ্বরটি। তো এখানে বলছে যে আউট ফ্রম দ্য আর্থ কেভ, মূল অংশটিকে, যে মাটির মধ্যে, যে পৃথিবীর মধ্যে যে গহ্বর, অর্থাৎ যে গহ্বরের মধ্যে এতদিন মূল অংশটা ছিল, সেখান থেকে, গহ্বর থেকে, কেভ মানে গুহা, গহ্বর, ওই গহ্বর থেকে বের করে আনতে হবে। গাছকে ওই ওইভাবে টানা হেজড়া করলেও শুধু হবে না, পুরো মূল অংশটাকে উপড়ে ফেলতে হবে। তাতেও বলছেন কবি শেষ হবে না। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এভাবে গাছের শক্তিটা নিঃশেষিত হবে। এক্সপোজড মানে নিঃশেষিত হওয়া, অর্থাৎ গাছের শক্তিটা মূল অংশে। মূলটাকে যতক্ষণ আমরা আঘাত করতে না পারছি, আমার পায়ে গুলি লাগলো, হাতে গুলি লাগলো, বা কেউ ছুরি দিয়ে আঘাত করলো, আমি মরবো না। কিন্তু যখন আমার একদম বুক এফার ওফার হয়ে যাবে গুলিতে, অথবা ছুরিটা এসে বুকে মারবে, আমি মারা যাব। আমার প্রাণটা হার্টে আছে। তাহলে কি হচ্ছে, যে কবি এটাই বলছেন, গাছের মূল অংশে হচ্ছে গাছের প্রাণ। সেই মূল অংশটাকে যতক্ষণ না তুমি নিঃশেষ না করতে পারছো, গাছের শক্তি নিঃশেষ হবে না, গাছ আবার হয়তো বেড়ে উঠবে। দ্য সোর্স, এটা এমসিকিউ এসিকিউ কোশ্চেন আসে যে মূল অংশটা কীরকম, ওটা কি অ্যাকচুয়ালি? দ্য সোর্স, ওটাই হচ্ছে গাছের উৎস। হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। যেহেতু মূল দিয়ে গাছ তার রসটা শোষণ করে, তার জলটা শোষণ করে, তাই মূল অংশটা সবসময় ভিজে থাকে। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে স্পর্শকাতর অংশ। ওই মূল অংশটাকে যদি আঘাত করা যায়, ওটা এতটাই স্পর্শকাতর, গোটা গাছটা তার প্রাণ হারাবে। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর ধরে ওই মূল অংশটি মাটির ভিতর লুকানো অবস্থায় ছিল। এরপর কবি কিছু প্রসেসের কথা বলেছে, যেটা মূল অংশটাকে মাটি থেকে উপড়ে ফেললেও হবে না। মূল অংশটা যদি ওখানে আবার তার শিকড়টা মাটির মধ্যে প্রবেশ করিয়ে গাছে পরিণত হয়,
তাই মূল অংশটাকেও শেষ করতে হবে। কিভাবে? দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপর মূল অংশটাকে রোদে ঝলসে নিতে হবে। স্কর্চিং মানে প্রখর রৌদ্রে ঝলসে নেওয়া, রৌদ্রে ঝলসে নিতে হবে। চোকিং, তার শ্বাস রোধ করতে হবে। কিভাবে? ইন সান অ্যান্ড এয়ার, রৌদ্র এবং বাতাসে। মূল অংশটা যেহেতু লুকানো অবস্থায় ছিল মাটির ভিতর, তাই ও কিন্তু রোদ পেত না বা বায়ু পেত না। কিন্তু যখনই ওটাকে তুমি এক্সপোজ করে দিলে, ওটাকে বাইরে নিয়ে চলে এলে, তখন রৌদ্রের মধ্যে ফেলে রাখতে হবে, ওটাকে ঝলসে নিতে হবে এবং রৌদ্র এবং বাতাস তার শ্বাসটা চেপে ধরবে, তাকে শ্বাসরোধ করে মারতে হবে। ব্রাউনিং, ওটাকে রৌদ্রে ঝলসে বাদামি বর্ণ করে নিতে হবে। সাদা যে মূল অংশটা সেটাকে বাদামি রঙের করে নিতে হবে। হার্ডেনিং, শক্ত করে নিতে হবে। টুইস্টিং, ওটাকে দুমড়ে মুচড়ে নিতে হবে। উইদারিং মানে ড্রাইং, ওটাকে শুকিয়ে নিতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান। দেখো লাস্ট লাইনটা খুব সিগনিফিক্যান্ট। বলছে তবেই আমার যে গাছ হত্যা করা, হত্যা লীলা, বৃক্ষচ্ছেদন, সেই বৃক্ষচ্ছেদন কাজটা সম্পূর্ণ হবে। ডান মিন্স ফিনিশড, আমার সম্পূর্ণ হবে। অর্থাৎ কবি দেখো, কবিতার মাধ্যমে তুমি যদি কবিতাটা সারফেস লেভেল পড়ো, তাহলে মনে হবে কবি বৃক্ষচ্ছেদনকে সমর্থন করছেন। তিনি মানুষকে বৃক্ষচ্ছেদনের উপায়গুলি বলে দিচ্ছেন যে তুমি না এইভাবে করো না, এইভাবে করো, পুরোপুরি মারতে গেলে এই প্রসেস অবলম্বন করো। কিন্তু এটা কিন্তু কবিতা, প্রথমেই বললাম কবিতার দুটো মিনিং থাকে। রূপক, কবিতা হচ্ছে রূপক, অ্যালিগরি। তার সারফেস মিনিং, ইনার মিনিং। সারফেস মিনিংয়ে আমাদের এটা মনে হলেও ইনার মিনিংয়ে কবি কিন্তু এটা ব্যঙ্গ করেছেন। অর্থাৎ মানুষকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েছেন যে তোমরা হত্যালীলা করছো, কিন্তু গাছ একটা মানুষের মতো, একটি প্রাণীর মতো। একটা মানুষকে হত্যা করা, একটা গাছকে হত্যা করা, both has the same intensity, both has the same crime, অপরাধ। তাই গাছ অত সহজে কিন্তু মারা যায় না। তোমরা হয়তো ভাবছো গাছকে কেটে দিয়েছি, গাছ কিন্তু আবার বেড়ে উঠতে পারে। তাই গাছকে হত্যা করা একটা লং প্রসেস, এটা মানুষ হত্যা করার মতো। অর্থাৎ কবি ব্যঙ্গের মাধ্যমে পাঠক মনে, মানুষের মনে এই ধারণাটা পোষণ করতে চেয়েছেন যে কিলিং অফ এ ট্রি is a Herculean task, is a ceremonial task. It is not easy to kill a tree, to make the life of a tree complete. অর্থাৎ গাছ অনেক কষ্ট করে, অনেক বাধা অতিক্রম করে বড় হয়েছে। গাছকে হত্যা করা এত সহজ কাজ নয়, তার জন্য অনেক কসরত মানুষকে করতে হবে। এই ব্যঙ্গের মাধ্যমে কবি মানুষের যে ভুলগুলো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি কবিতার মূল বিষয়বস্তু এবং লাইন বাই লাইন তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওটা দেখার পর নিজের নিজের টেক্সট বইগুলো বের করে আরও বেশ কয়েকবার পোয়েমটি পড়বে। পোয়েমের প্রতিটা পাতায় দেখবে নিচে ফুট নোটস দেওয়া আছে, কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এর বাইরেও যে ওয়ার্ডগুলোর মানে বুঝতে পারবে না, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, অথবা তোমাদের ডিকশনারি আছে, মোবাইল আছে, সেই মোবাইল ডিকশনারিতে তোমরা দেখে নিতে পারো ওয়ার্ডগুলোর মিনিং। কোনো লাইন না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই প্রশ্ন করবে, আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাদের অন কিলিং অফ ট্রি এর উপর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নোটস আমি তোমাদের পোস্ট করে দেব। সেই নোটসগুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই